মার্কেজের লাভ ইন দ্য টাইম অফ কলেরা সেই প্রেমময় সুন্দর রোমান্টিক বার্ধক্যের কথা নয় বাদ দিলাম, কিন্তু আমাদের এই শহরে আমাদের এই রাজ্যে যারা বয়স্ক মানুষ আছেন তাদের একটা নিরাপত্তাহীনতার আতঙ্কটুকু ছাড়া একটা নিশ্চিন্ত জীবনযাপনের অধিকার কি নেই? এই প্রশ্ন বারবার উঠছে, তার কারণ একের পর এক ঘটনার অভিঘাত আমাদের সামনে আসছে। এই ইন্দ্রলোক আবাসনে যেটা হয়ে গেল সেটাকে আমরা একটা নিছক ঘৃণ্য অপরাধ, একটা খুনের ঘটনা এমনটা মনে করছি না। তার কারণ আমাদের মনে হয়েছে যে সমাজ কাঠামোয় একটা আলো ফেলার দরকার হয়ে পড়েছে। সব থেকে বড় কথা, আমরা কি শুধুমাত্র নিউক্লিয়ার ফ্যামিলি আজকের বাস্তবতা এবং সেই যৌথ পরিবার একেবারে নস্টালজিক হয়ে গেছে এই ধরনের একটা স্মৃতিচারণটুকুই করব? তার ভেতর থেকে কোথাও এই অনুষ্ঠানে আমরা একটা সুরাহা খোঁজার চেষ্টা করব। ঠিক সেই জন্যই যেরকম এই খুন তার তদন্ত নিয়ে নানা এক্সক্লুসিভ রিপোর্ট থাকবে, আমাদের প্রতিনিধিদের আমরা এই শহরের নানা প্রান্তে পাঠিয়ে দিয়েছি। এই শহরের যারা বয়স্ক মানুষ তারা এই মুহূর্তে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কি ভাবছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো বলে আমি শুরুতেই চলে যাব বিভিন্ন জায়গায় যেখানে আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে পড়েছে। প্রকাশ সিনহা ইন্দ্রলোকে আছে পাইকপাড়ায়, যেখানে এই ঘটনা ঘটেছে। করুণাময়ী অ্যাপার্টমেন্ট সল্টলেক, সেখানে রয়েছে সুমন ঘরাই। যাদবপুরে রয়েছে সমিত সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু রয়েছে পারিজাত, গড়িয়াহাটের সেই বিখ্যাত আবাসনে যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় থাকতেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতীদি, তিনি একা থাকেন। সুনীলদার ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ প্রতিষ্ঠিত, সেখানে থাকেন। স্বাতীদি কী ভাবছেন সেটাও এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা হাজির করব। এছাড়া বাঁশদ্রোণীর আনন্দমঙ্গল, লেক ভিউ রোড, সল্টলেকের বিজে ব্লক, এই প্রত্যেকটা কোণে আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে পড়েছেন। তারা আপনাদের সামনে এই শহরের বয়স্ক সহনাগরিকেরা কী ভাবছেন তুলে ধরবেন। আমাদের এটাই এখনকার বিষয়। দেখুন, পাইকপাড়ায় প্রৌঢ়দের প্রাণ নিল পরিচিতই। ইন্দ্রলোকের ঘটনায় ফের বেআব্রুক বয়স্কদের নিরাপত্তা। আমার একদিকে স্টুডিওয়ে আলোচনার জন্য রয়েছেন সন্ধি মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পরিমল বন্দ্যোপাধ্যায়, একটি বৃদ্ধাবাসের পরিচালক সল্টলেকের, এবং সেই বৃদ্ধাবাসেই তিনি থাকেন। আমার অন্যদিকে রয়েছেন সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্র, আছেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়, কুদঘাটের সেই বিখ্যাত বাড়ির সদস্য যারা লেক মার্কেটে ভাইরা একসঙ্গে বাজার করতে বেরোলে মানুষ বলে ব্যানার্জি ব্রাদার্স বাজার করতে এসেছেন। আমি ওদের কাছে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে খুন এবং তার তদন্ত ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আপনাদের সামনে হাজির করব। পরিচিতর হাতেই খুন পাইকপাড়া দাস দম্পতি। এই ঘটনা তদন্তে নেমে শুক্রবার ফ্ল্যাটের প্রাক্তন পরিচারিকার স্বামী সঞ্জয় সেন ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাস পরিবারের ফ্ল্যাটে বাপ্পা দীর্ঘদিনের যাতায়াত ছিল। উদ্ধার হয়েছে খুনের জন্য ব্যবহার করা রক্তমাখা মুগুর। তদন্তকারীদের দাবি, জেরার একদম শুরু থেকে বাপ্পার কথায় অসঙ্গতি ধরা পড়ে। জানা যায়, ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দা খুনের দিন অর্থাৎ বুধবার রাতে বাপ্পাকে দাস দম্পতির ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে দেখেন। যেদিন রাতে খুন সেদিন রাত্রি 9:30টার সময় এখান থেকে যেতে দেখেছি আমি। এইখান থেকে যেতে দেখেছি? হ্যাঁ, গলি দিয়ে যাচ্ছে, একাও গেল। আমি তখন এখানে বসে চা খাচ্ছিলাম, দেখলাম ও একটা সাদা গেঞ্জি বারমুডা প্যান্ট এখান থেকে গেল। আমি যে ওদের বাড়িতে তো হরদম আসে, ওকে ছেলে ডেকেছে। এই আবাসন থেকে বেরোনোর 4টি দরজা রয়েছে। যে ফ্ল্যাটে দম্পতি খুন হয়েছেন তার সামনেই রয়েছে একটি দরজা, সেখান দিয়েই বাপ্পা বেরোয় বলে জানতে পারেন তদন্তকারীরা। প্রাণগোবিন্দ দাস আর তার স্ত্রী রেণুকা দাসকে খুন করে ঠিক এই গলি দিয়েই পালিয়ে গিয়েছিল বাপ্পা। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন যে সেই রাত 9:30টায় তারা কিন্তু দেখেছিলেন বাপ্পা ঠিক এই গেট দিয়েই পালিয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রলোক আবাসনের ঠিক এই বিল্ডিংয়েই থাকতেন প্রাণগোবিন্দ দাস, এই বিল্ডিংয়ের ওপরে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন যে ঠিক এই বিল্ডিং থেকেই সেদিন রাত 9:30 নাগাদ বাপ্পা বেরিয়ে গিয়ে ঠিক এই গলি দিয়ে কিন্তু পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, আবাসন থেকে বেরিয়ে বাপ্পা প্রথমেই পাইকপাড়ার ক্যাম্প বাগানে নিজের বাড়িতে যায়। শুক্রবার সেখান থেকে বেরিয়ে এসে যায় নন্দীগ্রামে। বাপ্পা স্ত্রী তথা দাস পরিবারের প্রাক্তন পরিচারিকা পূর্ণিমার বাপের বাড়ি নন্দীগ্রামে। বেশ কিছুদিন ধরে পূর্ণিমা সেখানেই থাকেন। পূর্ণিমার দাবি, প্রথমে বাপ্পার বৃহস্পতিবার আসার কথা থাকলেও পরে সে জানায় সে শুক্রবার আসবে। শুক্রবার নন্দীগ্রামে পৌঁছানোর পর থেকে বাপ্পাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছিল বলেও জানান তার স্ত্রী পূর্ণিমা। গতকাল এসেছিল, কিন্তু এসব ঘটনা ঘটিয়ে এসেছে আমাকে কিচ্ছু জানায়নি। আর একটু অন্যরকমই ছিল, অন্য সময় আসলে যেরকমই থাকে সেরকমই ছিল না, একটু আলাদা ছিল। ও এসেছিল প্রায় 3টে, 3:30।
সত্যি যদি আমার স্বামী এরকমই দোষ করে থাকে, ও শাস্তি পাক, আমি সেটা চাই। কিন্তু বাপ্পা কেন দাস দম্পতিকে খুন করলো? পুলিশ সূত্রে দাবি, বেশ কয়েকবার বৃদ্ধ দম্পতির কাছ থেকে টাকা ধার নিয়েছিল বাপ্পা। সম্প্রতি মেয়ের চিকিৎসার জন্য ফের টাকা ধার চায় সে, কিন্তু দিতে অস্বীকার করেন বৃদ্ধ দাস দম্পতি এবং তাকে অপমান করে বলেও জেরায় জানিয়েছে বাপ্পা। এরপরই আক্রোশবশত প্রাণগোবিন্দ ও তার স্ত্রীকে খুনের ছক কষে সে। সূত্রের দাবি, জেরায় পুলিশ জানতে পেরেছে প্রথমে বাপ্পা বৃদ্ধ রেণুকা দাসের মাথায় বার কয়েক মুগুর দিয়ে আঘাত করে হত্যা করে, তারপর খুন করে বৃদ্ধকেও। এরপর টাকা লুট করে দরজার করে মুগুর রেখে পালায় সে। পুলিশ সূত্রে দাবি, বুধবার দুপুরে প্রাণগোবিন্দ দাস বাপ্পার রিকশাতেই ব্যাংক গিয়েছিলেন। সেখান থেকে মোটা টাকা তুলে ফেরেন। সম্ভবত ব্যাংক থেকে টাকা তোলার কথা জানতে পেরেছিল বাপ্পাও। কালকে তো ঘটনা ঘটেছে, পরশুদিনও দুপুরে ওই ছেলেটি ওনাকে ব্যাংকে নিয়ে গেছে, ব্যাংক থেকে টাকা তুলেছে। ওনার কথা ছিল আজকে কি কালকের মধ্যে চোখ অপারেশন করা। বাপ্পাকে জেরা করে আরও তথ্য আদায়ের চেষ্টা করছে পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা, রাজশ্রী দত্তগুপ্ত ও বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি সন্ধিদার কাছে আসবো প্রথম অংশে। সন্ধিদা, এই মুহূর্তে পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে পূর্ণিমা পার্ট অফ দ্য কনস্পিরেসি নয়, পূর্ণিমা জানতেনই না। বাপ্পা অর্থের জন্য, লুট করার জন্য এই খুন করে, আতিপাতি সন্ধান চালায়, একেবারে ছত্রভঙ্গ ফ্ল্যাটের অবস্থা। এবং পূর্ব মেদিনীপুরের দাউদপুরে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, সেখানে পূর্ণিমার সঙ্গে একবার দেখা করে। পূর্ণিমা আজকে আমাদের প্রতিনিধিকে জানিয়েছে যে তার স্বামী এসেছে, অত্যন্ত অস্বাভাবিক ব্যবহার, কয়েক ঘন্টার জন্য, এবং তারপর বেরিয়ে যায়। এই গল্পটা কতটা বিশ্বাসযোগ্য? স্ত্রী জানে না, বাপ্পা যোগাযোগ রাখছিল, হতে পারে? আমার মনে হয় সম্ভব। পূর্ণিমাকে ছোট থেকে মানুষ করেছেন ওরা, আমরা যে খবর কাগজে পড়লাম। আর এই যে ছেলেটি যার সঙ্গে বাপ্পা, তাই সে ওই পাড়া রিক্সা চালায়, পরিচিত হয়েছে পূর্ণিমার সঙ্গে, ওরা বিয়ে দিয়েছেন। পূর্ণিমার যারা এই দাস দম্পতি প্রায় বাবা মায়ের মতোই সেভাবে, ওর এটা না জানাটা খুব স্বাভাবিক হতেই পারে। আর এই বাপ্পা, তার চাহিদা অনেক, শহরে থাকে, রিক্সা চালায়, তাছাড়া অসহায় এরা দুজনে, সবটাই প্রায় ওর উপরে নির্ভরশীল। পড়লাম নাকি একটি ঘরেও থাকতে চাইছিল স্থায়ীভাবে, এরকম কিছু। আমি ঠিক এরকম একটি ঘটনা, 3 কামরার ফ্ল্যাট, একটা ঘর দিতে হবে এবং সেটাই ধীরে মাথায় লোভ আসছিল যখন এরা সম্পন্নই এবং দেখেছে সবটাই ওরই উপরে নির্ভরশীল, অথচ ওই লোভ। এর ঠিক এরকম একটা ঘটনা আমি অনেক বছর আগে দেখেছিলাম হিন্দমোটরে। এক ভদ্রলোক থাকতেন একা, অবিবাহিত, বয়স্ক, বাকি সবাই ওর বিদেশে, বোন বা সবাই। সেখানে একটি ছেলে যাকে অনেক টাকা দিয়েছিলেন, বেশ কিছু টাকা ব্যবসা করার জন্য। টাকা চাইতে একসময় যখন ভাবছেন প্রয়োজন, যখন চাইলেন, চাতে শুরু করলেন, তারপরে খুন হন উনি। আমি দেখেছি এই ঘটনা হয়। আমি তো চাকরির প্রথম দিকে বীরভূমে ছিলাম, আমি দেখেছি শান্তিনিকেতনের অবস্থা অনেকটা এরকম। ওখানে খুন হয় না, কিন্তু যারা ওই রিক্সা চালা, একটি ছেলে সে বাড়ির আউট হাউসে আছে, ছেলে বিদেশে বা মারা গেছেন, কিন্তু একেবারে নির্ভরশীল, তারপরে বাড়িতে চুরি, একেবারে মানে ক্রমাগত। এই যে ওই এক শান্তিনিকেতন আপনারা জানেন, এবং এরকমই সব অনেক ফাঁকা পরিবারগুলো একেবারে ডিপেন্ডেন্ট হচ্ছে এই মানুষগুলো। এর মধ্যে ব্যবস্থা একটু স্ট্রাকচার তৈরি করে ব্যবস্থা করাটা প্রয়োজন। সল্টলেক তো আমরা জানি সেরকম, এটা কিন্তু করা সম্ভব। বিশেষ করে পুলিশ এখন অনেকগুলো সামাজিক দায়িত্বের কাজে যখন আসছে, সেই স্ট্রাকচারটাকে, পরিকাঠামোটাকে ঠিক করে। কিন্তু সন্ধিদা, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই চলৎশক্তিহীন দম্পতি, একেবারে বুঝতেই পারছেন যে পুরোটা ডিপেন্ড করছে একজন বাইরের মানুষের ওপর। সেখানে পুলিশেরও কি, মানে তিনি কষ্ট করে থানায় না গিয়ে, এখন তো থানা ভাগ হয়েছে, এলাকাও তত বড় নেই, পুলিশই একটু কষ্ট করে তার বাড়ি থেকে তথ্য সংগ্রহ করতে পারে না? চাইছিলাম পুলিশ যেটা করেছে, প্রণাম নিজেদেরকে, ওই আমাদের এই ধরনের একটি মানুষকে ভেবে, তার সঙ্গে যে জায়গাগুলো দুর্বলতা আছে, যেগুলো করে নেওয়া উচিত, সেটাকে তৈরি করাটা সম্ভব। পুলিশ সমন্বয়ের কাজটা করুক, নজর করুক, এবং এরা আমার মনে কিছু যারা ঠিক স্বেচ্ছাসেবী সংস্থা, একটা সংস্থা তৈরি হোক, যেখানে মানে এই সেতু বন্ধনটা খুব প্রয়োজন। বাড়িতে গিয়ে খবর নেই। আমি দ্রুত একবার চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, অত্যন্ত অভিজাত, বনেদি এবং পুরনো আবাসন, কোনো সন্দেহ নেই। ঠিক যেমন মেঘমল্লার দক্ষিণ কলকাতায় গড়ে উঠছে, তখন আমরা উত্তর কলকাতার ছেলে, ইন্দ্রলোক, বাস স্টপের নাম হয়ে গেল ইন্দ্রলোক। তো আমি বলছি যে সেই আবাসনের যারা বাসিন্দা, যারা চোখের সামনে দেখেছেন এই পরিবারকে, এবং বছরের পর বছর ধরে এই পরিবারকে যে পরিচারক এই বাপ্পা এবং তার স্ত্রী পূর্ণিমা সার্ভিস দিয়েছেন, তাদেরও দেখেছেন, কি বলছেন এই মুহূর্তে তাদের অনুভূতিটা ঠিক কীরকম?
দেখো সুমনদা, আমি যে ফ্ল্যাটে রয়েছি ঠিক এর ওপরের তলায় প্রাণগোবিন্দবাবু থাকতেন। গতকাল আর তার স্ত্রীর দেহ সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন এই আবাসনের আবাসিকরা। প্রথমেই চলে যাব ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট জয়ন্তবাবু। জয়ন্তবাবু, কোনোদিন কি আপনার আভাস হয়েছে বা আশঙ্কা হয়েছে যে কোনো টেনশনে রয়েছেন বা কোনো ধরনের থ্রেট রয়েছে তার? এমনি বাহ্যিকভাবে দেখে আমার কখনোই মনে হয়নি, কিন্তু এই মাসের প্রথম দিকে আমাদের একটা বোর্ড মিটিং ছিল, উনি বোর্ড ম্যানেজার ছিলেন এই বিল্ডিংয়ের। তো সেখানে উনি হঠাৎ একটা মন্তব্য করলেন যে কোনো একটা বিষয়ে আলোচনা করতে গিয়ে যে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের যে জেনারেল বডি মিটিং হবে, আমি সেখানে একটা মোশন আনতে চাই যদি বেঁচে থাকি। হঠাৎ আমরা বললাম না না, এই আপনি কি বলছেন? তাতে মনে হলো যে আমার এখন মনে হচ্ছে, তখন আমরা ওইটাকে হেসে উড়িয়ে দিয়েছিলাম, একটা স্বাভাবিক বৃদ্ধ মানুষেরা যেভাবে বলেন। কিন্তু পরবর্তীকালে আমার এখন মনে হচ্ছে যে না, বিষয়টার মধ্যে হয়তো একটা থ্রেট পারসেপশন হয়তো ছিল। সেদিন মনে হয়নি, কিন্তু আজকে মনে হচ্ছে। আপনি বলুন, আপনি তো একমাত্র আইউইটনেস, আপনি দেখেছিলেন যে বাপ্পা ঠিক রাত 9টা না এখান থেকে এই ফ্ল্যাটের নিচে বেরিয়ে যাচ্ছে। আর কি, আমি যখন 1:30টার সময় বৃষ্টি পড়ছে তখন আমি বারান্দা থেকে উঠে যে রান্নাঘরে চা করতে গেছি, একটু চা করে এসে বসেছি, তখন 9:10 এরম হবে। তখন দেখলাম বাপ্পা বেরিয়ে সোজা করে এই ঘাসের উপর দিয়ে ও সোজা বস্তির গলির রাস্তা দিয়ে মাথা নিচু করে চলে গেল। আর সাদা শার্ট পরা ছিল, বারমুড়া প্যান্ট পরা ছিল। আপনাকে জিজ্ঞেস করো, আপনি তো এই আবাসনে থাকেন, কতটা আতঙ্কে রয়েছেন, কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি তো এখানকার ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। হ্যাঁ, আমরা তো খুব নিরাপত্তাহীনতায় এখন ভুগতে পারি না, অনেকদিন ধরেই ভুগছি। যার জন্য আমরা সিকিউরিটিটাকে পুরো চেঞ্জ করে একটা নিজেদের মতন করে আনার ব্যবস্থা করছি। তার জন্য একটু সময় লাগছে। নতুন এজেন্সিকে আমরা দিয়েছি, ওরা কাজ করতে শুরু করেছে, মানে 1 জুন থেকে দিয়েছি। এখনো আমাদের সেরকমভাবে পুরো সিকিউরিটি সিস্টেমটা চালু হয়নি, সেটা চেষ্টা করছি যাতে চালু হয়। আপনাকে প্রশ্ন করবো, আপনি বলুন কতটা আতঙ্কে রয়েছেন? ঠিক নিচের ফ্ল্যাটে আপনি থাকেন, ওপর ফ্ল্যাটে এই ঘটনা ঘটলো, কতটা আতঙ্কে রয়েছেন, কতটা ইনসিকিউর ফিল করছেন? আমরা তো বয়স হয়ে গেছে, আমরা সব সময় আতঙ্কে আছি, আর সব সময় মানে আনইজি ফিল করছি এবং আতঙ্কে আছি যে কখন কি হয়ে যাবে, এটা সব সময় মনে হয়। আচ্ছা, আপনাকে প্রশ্ন করবো, আপনি বলুন, আপনি তো যোগা ক্লাসে যেতেন একসঙ্গে, কি ধরনের কথাবার্তা হতো, কেমন? আমাদের সাথে খুব বন্ধুত্ব ছিল, রেনু খুব মিশুকে ছিল, আমরা একসাথে প্রাণায়াম করতাম। তারপরে একসাথে আমাদের প্রত্যেক মাসে কারো না কারো জন্মদিন পড়তো, তাতে আমাদের হালকা খাওয়া মানে মিষ্টি টিষ্টি খাওয়া, একটু চা টা খাওয়া হতো। আতঙ্কে রয়েছেন? খুবই আতঙ্কে আছি, কারণ আমরা একলা একলা থাকি তো, বয়স হয়েছে আমাদের, খুবই আতঙ্কে আছি। আরেকটা হচ্ছে আমাদের এখানকার সিকিউরিটি খুব খারাপ। সুমন, আমরা কথা বললাম, আবাসিকদের সঙ্গে কথা বললাম, তারা যেটা বলছেন এই ঘটনার পর থেকে প্রচন্ডভাবে আতঙ্কে রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঠিক ওপরের ফ্ল্যাটের এই ঘটনা, নিচের ফ্ল্যাটে আমরা বসে এই কথা বলছি, কিন্তু সব মিলিয়ে যেটা আবাসিকদের বক্তব্য যে তারা কিন্তু আনসিকিউরড ফিল করছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। ধন্যবাদ প্রকাশ। অভিজিৎ, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে এর পাশাপাশি আরেকটা, সেটা আমি শুরুতেই যেটা বললাম যে সমাজ কাঠামোর প্রশ্নটা চলে আসে। আপনি দেখুন যে নিউক্লিয়ার ফ্যামিলি, সেটা একেবারে ফ্যামিলি ইউনিটটা আরও ছোট হয়ে যাচ্ছে, তার কারণ ছেলে বা মেয়ে বাইরে প্রতিষ্ঠিত হচ্ছে এবং অবধারিতভাবে আরও সুপ্রতিষ্ঠার জন্য ব্যাঙ্গালোরের থেকে আমেরিকায় চলে যাচ্ছে, ক্রমশ দূরে চলে যাচ্ছে। অর্থটা কোনো ফ্যাক্টরি না, অর্থের কোনো অভাব নেই, কিন্তু নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন। বাইরের লোকের ওপর প্রত্যেকটা পরিবারের নির্ভরশীলতা বাড়ছে। আমরা একটা খুব গ্রস একটা সমীক্ষা করেছিলাম, এই ইন্দ্রলোক আবাসনেও প্রায় 70% মানুষ এরম বয়স্ক, যাদের ছেলে কিংবা মেয়ে বাইরে সুপ্রতিষ্ঠিত। সবকটা আবাসনে আমার ধারণা এই একই ধরনের ফিগার। সল্ট লেকেও তাই, আমাদের নিজেদের বাড়িটাই এখন তাই। আচ্ছা, তো আমার অনেক রকমের কথা মনে হয়। আমি এটা জানি যে ওই জয়েন্ট ফ্যামিলি ও সেই মানসিকতা রিভার্স করে আনা যাবে। দরকার হচ্ছে নতুনভাবে ইনস্টিটিউশন তৈরি করা, মানে এই সেফটি, সিকিউরিটি, সোডালিটি, সোশ্যালিটি, ইটস টু বি ইনস্টিটিউশনালাইজড, অর্থাৎ আধুনিকভাবে একটি প্রতিষ্ঠানমূলকভাবে এগোতে হবে।
তাহলে যদি আমার মনে হয় সেটা করা যায়। কিন্তু দেখুন এই মাত্র আমরা যাদের সঙ্গে কথা বললাম তারা বলছেন তারা নিজেদের মতো একটা সমাজ কাঠামো তৈরি করে নিয়েছেন, জন্মদিন সেখানে তাদের মতো করে উপভোগ করা। আমি বলছি চেষ্টা কিন্তু ওনারাও করেছেন বা প্রক্রিয়াটা চলছে। শুধু সেইটুকুতে নয়, প্রতিষ্ঠান এরকম ওই তার মধ্যে ওই কোশ্চেন অফ সিকিউরিটি থেকে আরম্ভ করে মেডিকেল হেল্প এইরকম ভাবে খুব অর্গানাইজ সিভিল সোসাইটি ফরমেশন। আমরা এত স্লোগান দেই, উই নেভার থট অ্যাবাউট ইট ইন দিস ম্যানার, নট অ্যাট অল। ওটা সুশীল সমাজ হয়ে গেছে, কিন্তু এই যে প্রতিষ্ঠান গড়ে তোলার ভীষণ প্রয়োজন। ঠিক। আর এই যে ঘটনাটা যে নির্ভরশীল, দেখুন এই গল্পটা কিন্তু প্যারালাল আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দারুণভাবে র্যাম্প্যান্ট। আমি বই পড়া জ্ঞান থেকেই বলছি, আমেরিকার প্রচুর রিপোর্টস হচ্ছেটা ওখানে এই গ্লোবালাইজেশন আর একটা সাইড। ধরুন মেক্সিকো ইত্যাদি থেকে কত পুয়ার থেকে মহিলা চলে আসছেন এবং তারা চাকরিটা নিচ্ছেন একটু অবস্থাপন্ন ঘরের বাড়িতে, সেখানে এইলিং এবং ওল্ড এজ, এই আমার বয়সী বা তার থেকে বেশি এইরকম এতে তাদের দেখাশোনার জন্য। প্রথমে তারা চাকরি নিয়েছিল নেয় নার্সিং হোম ইত্যাদি, কিন্তু সেখানকার খুব রিজিড রুটিনস দে ডিডন্ট লাইক। তারপরে এইটা খুব চলছে এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই যারা এমপ্লয়মেন্টটা দিচ্ছে ওই বাড়ির লোকেরা, সেখানে হাজব্যান্ড ওয়াইফ বড়জোর, তারা কিন্তু এদেরকে খুব আপন করে গ্রহণ করছে এবং এরা ভীষণভাবে এদের জন্য করছে। ঠিকই, কিন্তু আমি বলছি এইখানে আমি একবার ইন্টারাপ্ট করব আপনাকে, যে এইখানে এই পাইকপাড়ার ঘটনা, মানে আমি বলছি যে মেয়েটিকে প্রায় কন্যা সম এইভাবে মানুষ করা হয়েছে, হ্যাঁ তার বিয়ে দিয়েছে, এমনকি বাপ্পা যে মূল অভিযুক্ত স্বামী পূর্ণিমার, তার রিক্সাটাই অবধি কিনে দেয় এবং সেই রিক্সায় তিনি টাকা তুলতে যাচ্ছেন। অনুতম এইখানে আমার প্রশ্ন আছে একদম স্ট্রেট হবে, মানে তো বিশ্বাসভঙ্গর একটা চরম নিদর্শন। মানে লোকে বলতে পারে আচ্ছা আপনি দেখে, সন্ধিদারা বলেন, পুলিশ বলে যে দেখে একটু নিলেন না, ঠিকানা দিলেন না। ঠিকানা কি, প্রায় ছোট থেকে মেয়েটিকে বড় করে তুলেছেন, বিয়ে দিয়েছেন, স্বামীর রিক্সা করে দিয়েছেন, তারপরে এই ঘটনা। মানে আমার মনে হয় সুমন, এটা যেটা সবথেকে ভয়ের সেটা হচ্ছে আমরা একটা সোশ্যাল প্যারানোইয়ার মধ্যে এবার কিন্তু ক্রমশ ঢুকে যাব। আমরা কিন্তু সন্দেহ প্রবণতাটাকেই যেন আমাদের প্রতিরোধ ক্ষমতা হিসেবে ব্যবহার করতে আরম্ভ করব, যেটা খুব ভয়ের। পাশাপাশি কতটা বিশ্বাস ভাবো, মানে আমি টাকাটা তো সেই মানুষটি সেই বাহনে তার সঙ্গে যাকে সব থেকে বিশ্বাস করে, এই বাপ্পা ছেলেটি রিক্সায় টাকা তুলতে গেছেন চোখের অপারেশন হবে বলে, যে কারণে এই ছেলেটিকেও যখন ওই বাড়ি থেকে কেউ বেরোতে দেখছেন, আবাসিকের অন্যান্য বাসিন্দারা, তাদের মধ্যেও প্রশ্ন যাচ্ছে না সব থেকে বিশ্বাসভাজন মানুষটি কিন্তু এখানে বিশ্বাস ভঙ্গ করছে। এখানে আরেকটা দিক যেটা আমার একটু মনে হচ্ছিল অভিজিৎদার কথার প্রেক্ষিতেও, যে এই যে একটু কম্পারেটিভলি একটা অন্য ক্লাস থেকে কিছু মানুষ আসছেন অ্যাজ ডোমেস্টিক হেল্প এবং তারা আরেকটি পরিবারের সঙ্গে জড়িয়ে পড়ছেন, এখানে কিন্তু না এই শ্রেণী বিভাজনেরও একটা অন্য ইকুয়েশন চলে আসতে পারে, যেখানে যে জীবনটার সাথে আমি জড়িয়ে পড়ছি, যে জীবনের অঙ্গ আসলে আমি নই, সেখানে তার মতন হওয়ার একটা প্রচন্ড তাগিদ, অথচ আমি অ্যাফোর্ড করতে পারবো না। এক্স্যাক্টলি, মানে আমার প্রত্যাশা রয়েছে, আমার সঙ্গতি নেই, সেখানে কিন্তু আমি, মানে এটা আমি বলছি, ধরা যাক যদি একটা অর্গানাইজেশনে কেউ চাকরি করতে হয়, একদিন বসের বাড়িতে রাত্রে ডিনার করতে গেলে তার প্রত্যেকদিন প্রত্যাশা হবে না যে রোজ আমায় আমার বস ডাকুক, কিন্তু যদি তার বাড়িতে আমায় প্রতিনিয়ত থাকতে হয়, তখন কিন্তু আমি আসলে কোথা থেকে আসছি এবং ওরা কোন জীবনের বাসিন্দা, এই সীমারেখাটা কোথাও গুলিয়ে যাওয়ার একটা প্রবণতা চলে আসে, যেখানে ডোমেস্টিক হেল্পদের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। সেই জন্যই এরা ওই 3 কামরার ফ্ল্যাটের একটি ঘর দাবি করেছিল। এক্স্যাক্টলি, এই প্রত্যাশাগুলো সেখানে খুব গুলিয়ে। আমি একবার দ্রুত চলে যাব কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি রয়েছে সাথীদির কাছে, সাথী গঙ্গোপাধ্যায়। কৃষ্ণেন্দু, জানতে চাইবো সাথীদির এই গোটা ঘটনা, এবং এটা তো একটা ঘটনা নয়, ঘটনা পরম্পরা, একটার পর একটা একই ধরনের ঘটনা আমাদের এই শহরে ঘটে চলেছে, কি প্রতিক্রিয়া তার? দেখো সুমন, আমরা ম্যান্ডেভিলায় সাথী গঙ্গোপাধ্যায়ের পাশেই আছি। প্রায় 3.25 বছর সুনীল গঙ্গোপাধ্যায় নেই, সাথী গঙ্গোপাধ্যায়ের ছেলেও আমেরিকায় থাকেন। সাথীদি, এই পাইকপাড়ার ঘটনার প্রেক্ষাপটে কতটা আশঙ্কা, কতটা নিরাপত্তাহীনতা বোধ করছেন? মানে পাইকপাড়ার ঘটনার প্রেক্ষাপটে ওনাদের যে ধরনের পরিস্থিতি হয়েছিল, হয়তো ঠিক সেই পরিস্থিতি আমাদের নয়। মানে আমাদের এই যে বিল্ডিংটায় থাকি, এখানেও যথেষ্ট নিরাপত্তা আছে এবং আমার বাড়ির লোকেরা আমাদের অনেক দিন ধরে আমাদের সঙ্গে আছেন।
কিন্তু আমার মানে নিরাপত্তাহীনতা কি বলবো, মানে আমার আসলে এই যে নিরাপত্তাহীনতা আমি বোধ করি, আমি যেটা মানে ফিল করি যাকে বলে, সেটা কেউ না বুঝতে পারবে না, কিন্তু এটা আমি ছাড়া আর কারোর পক্ষে বোঝা কি সম্ভব? সুনীল চলে গেছেন, তার বছর খানেকের পর থেকেই রীতিমতো অসুস্থ হয়ে পড়েছি এবং এখনও ভালো করে হাঁটাচলা করতে পারি না। আমি যেখান থেকে ওইটা হাঁটছি ওখানটা পড়ে যাব কি না সেটা আমি ফিল করতে পারি, অন্য কেউ ঠিক হঠাৎ তাদের মনে হবে না, হয়তো তারা ভাবছে এই তো বেশ হেঁটে আসছে, কিন্তু আমি যে এক্ষুনি পড়ে যেতে পারি সেটা তারা বুঝতে পারছে না। আমার সঙ্গে আমার দিদি থাকেন, কিন্তু আমার দিদি তো আমার চেয়ে বয়সে বড়, মানে তিনি আমাকে দেখাশুনো করবার কথা তার নয়, আমারই তাকে দেখাশুনো করা উচিত। এবং তিনি সত্যি কানে খুব কম শোনেন এবং চোখেও বেশ কম দেখেন, সুতরাং সত্যি করেই মানে আমাকেই তাকে দেখতে হবে। এখন আমার এই নিরাপত্তাহীনতাটা নিয়েও আমার তাকে দেখা উচিত। হ্যাঁ, আচ্ছা, আর কি বলবো, মানে ধরুন এই নতলা বিল্ডিং, আপনার ছেলে একমাত্র সন্তান, তিনি আমেরিকায় থাকেন, সুনীলদা থাকাকালীন এই ঘরেই দেখেছি একটা জমজমাট আড্ডা, এখানেও তো একটা নিরাপত্তাহীনতা এবং এই যে একাকিত্ব, এই জিনিসটাও মানে এতখানি পরিবর্তন হয়ে গেছে অবস্থাটার, আমি মানে তখন বুঝতেই পারিনি যে কোনোদিন এরকম হতে পারে যে আগে এত ভিড়ের জন্য মাঝে মাঝে ওর সঙ্গে আমার ঝগড়াঝাটি হতো, মানে আমি ঝগড়া করতাম যাকে বলে, কিন্তু এখন দেখছি যে মানে এখন এমন একটা একাকিত্ব পেয়ে বসেছে। কৃষ্ণেন্দু, আমি কিভাবে সাথীদের খুব ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু এই জীবনযাত্রাটা সংসারটা চলে ইন দ্য সেন্স যে ধরুন বাজার, আমরা সুনীলদাকে বাজার করতে দেখেছি, আচ্ছা বাজারে সুনীলদা বাড়িতে আসতে না আসতে দুটো ফ্ল্যাট, দুটো তলায় আমার মনে আছে যে একেবারে প্যাকড থাকতো, সুনীলদার অনুগামী কবি যশব প্রার্থীরা সবাই ঘিরে বসে থাকতো সব সময়, মানে কলরব ছাড়া এই ফ্ল্যাট দুটোতে কিছু পাওয়া যেত না, আর সুনীলদা সবার সঙ্গে দেখা করতেন। তো হঠাৎ এই যে ফাঁকা পরিবেশটা এবং সংসারটা চালানো, বাজার করা, অন্যান্য ওষুধপত্র এনে দেওয়া, বিভিন্ন দরকারে সিস্টেমটা কি ঠিক সাথীদের পরিবারে একটু জানতে চাইবো কৃষ্ণেন্দু এই মুহূর্তে। স্টুডিও থেকে সুমন একটা বিষয় জানতে চাইছে যে সুনীল গঙ্গোপাধ্যায় যখন ছিলেন একটা সবসময় জমজমাট, অনুগামীদের ভিড়, বাজার করা, কিন্তু এখন সুনীলদা নেই, আপনার ছেলে বিদেশে থাকে, আপনার ওষুধ আনা, আপনার প্রাত্যহিক কাজকর্ম, বাজার করা, এই একাকিত্বের মাঝে এগুলো কি করে সামলান? না, এইটা আমি বলবো যে আমাদের সঙ্গে ধনঞ্জয় আছে অন্তত মানে 30 বছরের ওপর, ও আমাদের বাড়ির ম্যানেজারই বলা যায় এবং ও অনেকখানি সামলায় আমার এবং আমার দিদির এইসব যে প্রাত্যহিক জীবনযাত্রার যে ব্যাপার সবটাই সামলায়, কারণ আমি তখন হেঁটে একটু দোকানে যাওয়া মানে আমাকে লাঠি নিয়ে সব কিছু নিয়ে যেতে হবে, তার অনেকখানি ধনঞ্জয় সামলায় এটা। এবং আমার যতদূর মনে পড়ে সুনীল গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়েছিলেন গভীর রাতে। হ্যাঁ, সেই সময়েও মানে সেটা যদি পুজোর সময় ছিল বলে একটা ব্যাপার হয়েছিল, যদিও রাস্তায় ভিড় ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি ধনঞ্জয়কে, তখন সেদিনকে অষ্টমী বলে ধনঞ্জয়কে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম যে একটু বাড়িতে একটু সময় কাটাবে, কিন্তু ধনঞ্জয়কে হঠাৎ ওর শরীরটা খারাপ দেখে তারপর ফোন করলাম, ধনঞ্জয় চলে এলো এবং তারপরেই মানে অসুস্থতাটা বাড়লো, তারপরে তো ডাক্তার ডাকার প্রয়োজন হলো সবই, সেগুলো ফোন টোন করে তারা চলেও এলেন। হ্যাঁ সুমন, শুনলে মানে পরিচারিকা তিনি থাকেন এবং ধনঞ্জয় সুনীলদার সময় তিনি ছিলেন, তার মারফতই প্রাত্যহিক কাজকর্ম বা সমস্ত বাজার এইটাই সারেন সাথী গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ তোমায় কৃষ্ণেন্দু। সাথীদিকে বলো আমরা সবাই চাই তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন। আমি স্টুডিওতে আসবো, ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। আমি শুধু সন্ধিতাকে যাওয়ার আগে একটা প্রশ্ন, সন্ধিতা, এই যে যারা পরিচারক বা পরিচারিকা আসছেন, বাড়ির লোকের সম্পর্কে তথ্য, সাথীদির ঘটনা আমার বিশ্বাস হচ্ছিল না, এই মনে হচ্ছে সেদিন টাউন হলে প্রতিপক্ষ অনুষ্ঠান, সুনীলদা সাথীদি এলেন, মানে একেবারে মানে তিনি এখন বলছেন যে লাঠি নিয়ে হাঁটতে চলতে অসুবিধা হয়। সাথী গাঙ্গুলির পক্ষে বা আমি বলছি সাথীদিদের পক্ষে, এই রকম মানুষদের পক্ষে তো থানায় গিয়ে তথ্য জমা দেওয়া সম্ভব না, এইটা যদি পুলিশ একটা হেল্পিং হ্যান্ড বাড়াতে পারে। আমি সঙ্গে একবারে একমত, এটা কিন্তু একেবারে ওই স্ট্রাকচারালি তৈরি করে নেওয়া, মানে খুবই সম্ভব পুলিশের সঙ্গে সমাজ কল্যাণ দপ্তর দৈনন্দিন জীবনে একটি করে সংস্থা তৈরি করে যারা কিছুটা সাম্মানিক দিয়ে বাড়িতে গিয়ে
মাসিমা কেমন আছেন, কোনো কাজ আছে নাকি, তাদেরও একটু সাম্মানিক রোজগারও, এটা কিন্তু বোম্বেতে করা কিন্তু সম্ভব আছে। সম্ভব বোম্বেতে আছে। বহু স্বেচ্ছাসেবী সংস্থা তারা আপ্রাণ চেষ্টা করেন এটা একটু গুছিয়ে নেওয়া সম্ভব। একদম, এটা স্ট্রাকচারে ফেলা দরকার। আমার একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, 55 সেকেন্ডের ছোট্ট বিরতি, তারপর এই আলোচনা অবশ্যই আসবো এবং নানা দৃষ্টিকোণ থেকে এই গোটা সমস্যাটা আমরা দেখার চেষ্টা করব। সঙ্গে থাকুন। অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রাণগোবিন্দ এবং রেণুকা দাস, তাদের খুন হতে হলো নিজেদের ফ্ল্যাটের মধ্যেই। এখনো পর্যন্ত তদন্তে পুলিশ ঠিক কি পেয়েছে দ্রুত আপনাদের দেখাবো। পাইকপাড়ার অভিজাত আবাসনে খুন অধ্যাপক দম্পতি, পাশাপাশি ঘর থেকে উদ্ধার স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ। ফের একবার প্রশ্নের মুখে শহরে বয়স্কদের নিরাপত্তা। ইন্দ্রলোক আবাসনের 3 তলায় 3 কামরার ফ্ল্যাটে থাকতেন 78 বছরের প্রাণগোবিন্দ দাস ও তার স্ত্রী 75 বছরের রেণুকা দাস। দুজনেই পেশায় অধ্যাপক, সকলের কাছে বেশ মিশুকে বলেই পরিচিত। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আয়া ও খবরের কাগজওয়ালা এসে দেখেন ফ্ল্যাটের কোলাপসেবল গেট বন্ধ, কিন্তু ভেতর থেকে কাঠের দরজার একটি পাল্লা ভেজানো। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও সাড়া না মেলায় তারা খবর দেন প্রতিবেশীদের। এরপর খবর দেওয়া হয় পুলিশে। প্রথমে আসলেন হচ্ছে আয়া এসে নক করে না পেয়ে অন্যান্য লোকদের জানান। তারপরে খবর কাগজে যিনি দিতেন সেই ছেলেটি আসে, অন্যান্য লোকদের জানানো হয়, তারা আসে দেখে, কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। দরজা পুলিশরা আমাদের উপস্থিতির সামনেই ভেঙেছে। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের ভেতরে ঢুকে দেখা যায় একটি ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে বৃদ্ধ প্রাণগোবিন্দর রক্তাক্ত দেহ, মাথা থেঁতলানো, রক্তে ভেসে যাচ্ছে চারদিক। পাশের ঘরে খোলা আলমারি তছনছ অবস্থায়। তার পাশের ঘরে খাটের ওপর পড়ে রেণুকা দাসের দেহ, গলার নলি কাটা। প্রাণগোবিন্দ দাসকে মাথায় ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে শ্বাসরোধ করা হয়। একইভাবে তার স্ত্রীকেও প্রথমে গলার নলি কেটে তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, খুনের পরও বেশ কিছুক্ষণ সেখানে ছিল আততায়ীরা। গোটা ফ্ল্যাট জুড়ে ছিল তার ইতস্তত ছাপ, যেমন ডাইনিং টেবিলে রক্তমাখা ছুরির চিহ্ন, বাথরুমের বেসিনে রক্ত ধোয়ার চিহ্ন, পাশে রাখা তোয়ালেতে রক্ত মোছার দাগ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, যেহেতু আততায়ী দাস দম্পতির পূর্ব পরিচিত ছিল, সেজন্যই তাদের বিশ্বাস করে ভেতরে ঢুকতে দেন তারা। কিন্তু সেই বিশ্বাসেরই মাসুল বৃদ্ধ দম্পতিকে গুনতে হলো প্রাণ দিয়ে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দ্রুত চলে যাব শহরের দুই প্রান্তে, করুণাময়ী অ্যাপার্টমেন্ট সল্টলেক, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন ঘরাই এবং যাদবপুরের সমিত সেনগুপ্ত। সুমন, এই মুহূর্তে ওখানকার বয়স্ক মানুষরা সল্টলেকের বিধাননগর এমনিতেই খুব একটা পাড়া কালচার যে পুজোর সময় ছাড়া দেখা যায় এমনটা নয়, কেমন আছেন তারা? দেখো, এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন, একজন সুরাজ বর্মা, একজন হচ্ছে তপন কুমার ঘোষ। তাদের ছেলেমেয়েরা সবাই কিন্তু বাইরে থাকে, দীর্ঘ বছর ধরে বাইরে থাকে এবং তারা আসতে পারে না। তারা এখানে কিন্তু একাই থাকে। কতটা নিরাপদ মনে করেন আপনি এই আবাসনের মধ্যে বা এই এলাকায়? তো মানে মোটামুটি ভাই করি আমরা, সবসময় বেরোলে একা থাকে, তালা দিয়ে যায়, তাও ভয় পাই আমি কি কিছু হয়ে যায়। কালকে যা নিউজে দেখেছে, তারপরে আরো ভয় হয়ে গেছে আমার। আপনি কতটা নিরাপদ বোধ করেন? আপনার তো ছেলে মেয়ে দুজনেই বাইরে থাকে দীর্ঘদিন। আমি খুব একটা বেশি নিরাপদ মনে করি না এই জন্যে আমাদের এই হাউজিং কমপ্লেক্সে, তার কারণ এখানে 3টে ফেজ আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং 1980টা কম বেশি ফ্ল্যাটস আছে এবং 11খানা ব্লক আছে চারিদিকে। যদিও কিছু কিছু সিকিউরিটি আছে, কিন্তু ট্রেসপাসার্স অসংখ্য। ছেলে মেয়ে ফোন করে আপনাকে? নিয়মিতভাবে ফোন করে, আসে কখনো কখনো। তার কারণ ওরা আসতে পারে না এই জন্যেই যে দুজনেই প্রাইভেট ইয়েতে চাকরি করে। আর আমার মেয়ের নিজস্ব ইয়ে আছে, একটা স্টুডিও আছে। নিরাপত্তাহীনতা একটা সবচেয়ে বড় প্রশ্ন, একটা বড় প্রশ্ন আছে। অনেক ধন্যবাদ সুমন। আমি সরাসরি আরেকবার চলে যাব যাদবপুরে সমিত সেনগুপ্তর কাছে। সমিত, এই মুহূর্তে তোমার সঙ্গে যে প্রবীণ নাগরিকেরা আছেন এই শহরের, তারা কি ভাবছেন? সুমন, দেখো, আমার সঙ্গে এই মুহূর্তে অনিমা দত্ত, 93 বছর বয়স। আপনি তো সারাদিন তো আয়ার ভরসাতেই থাকেন, কোথাও নিরাপত্তাহীনতা বোধ করেন না? কি মনে হয় এই যে যা ঘটনা ঘটছে? সেটা হয়, তবে নিজের জন্য এতটা না কেন আমি খুব নিরাপদ আছি আমি ভাবছি। তারপর আমার বোনরা আমাদের সঙ্গে আছে, আমরা 4 বোন একসঙ্গে আছি।
কিন্তু আপনি তো আবার আয়া রাখা বা পরিচারিকা রাখার বিশ্বাসী না, কারণ আয়াকে আমি আমার নজর রাখবো কি করে? এখন যা অবস্থা দেখছি, আয়াদের ওপর তো আমাদের ভরসাটা খুব একটা রাখতে পারছি না। কেন, কি মনে হচ্ছে? এই যে ঘটনাটা ঘটলো, আপনারা যেটা দেখছেন, আমরা নেহাতে কয়েক বোন একসঙ্গে থাকি, সেই জন্য অনেকটা নিশ্চিন্ত। তা নইলে নিরাপত্তার তো অভাব নিশ্চয়ই রয়েছে। যাদের কাছে আমরা নিরাপত্তার প্রার্থনা করছি, তারা নিজেরাই তো কিরকম হয়ে আছেন, নিরাপত্তা দিতে পারছেন না, ভরসাটা আর থাকছেন। পুলিশ নিজেই ভয় পাচ্ছে, আমাদের ভয় দেখে ওই নির্ভর করবে কি করে? আপনার সন্তানরাও তো বাইরে থাকে, সারাদিন একাই থাকতে হয়। কারণ যা আমাদের অসুবিধা হয় না কেন, আমরা বোনেরা দিদিরা আমার কাছে আছে, তার জন্য এতটা নিরাপত্তার দিক থেকে এতটা মনে হয় না। পরিচারিকা আমার অনেক দিনের, আমাদের খুব বিশ্বাসী এমনি, হ্যাঁ, তার উপর আমরা নির্ভর করছি ঠিকই। এখন এই ঘটনাগুলো দেখে মনে হয় যে সেটা সত্যিকারে আমাদের কাছে নির্ভরশীলতা হবে কি হবে না, সেটাও একটাই। সুমন, একটা বিষয় কিন্তু পরিষ্কার যে নিরাপত্তাহীনতা তো অবশ্যই রয়েছে, কোথাও পরিচারিকার উপরেও একটা আস্থা রাখতে বাধ্য হচ্ছেন বা কোথাও কোথাও আস্থা থাকছে না। পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু ওনারা প্রশ্ন তুলছেন। সুমন, একদম ধন্যবাদ সমিতা। একটা কোথাও বিকল্প মডেলও উঠে এলো যে সবাই একসঙ্গে যদি থাকা যায় এবং পরিচালক এবং পরিচারিকা নির্ভরতাটা বোধহয় কিছুটা কমে, একটা বিকল্প মডেলের সন্ধান। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে বাস্তব এবং যৌথ পরিবার নস্টালজিয়া, কিন্তু শুধু কি এখানে এইটুকুই? এর বাইরেও বোধহয় আরেকটা সামগ্রিক সমাজ কাঠামোর ওপর আলো ফেলার প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণ বিকল্প মডেল কিন্তু একটা নয়, একাধিক। যেমন কুদঘাটের একটি বাড়ি, সেই বাড়ির সদস্য এই মুহূর্তে আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন। প্রদীপবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে এই গোটা বাড়িটির গল্প আপনাদের শোনাতে চাইব। দেখুন, আমি, তুমি আর আমাদের সন্তান, ভাঙতে ভাঙতে সিংহভাগ পরিবার এখন এই পর্যায়ে, নিউক্লিয়ার ফ্যামিলি। অনেকে বলে থাকেন স্মল ইজ বিউটিফুল, আর উল্টো দিকে বড় পরিবার, একান্নবর্তী পরিবারের জায়গা এখন কার্যত ছবির পর্দায়। কিন্তু বাস্তবে এর অস্তিত্ব কোথায়? যদিও স্মল ইজ বিউটিফুলের এই যুগে এমন পরিবারও আছে যারা গর্বের সঙ্গে বলতে পারে সাইজ ডাজ ম্যাটার। যেমন বেহালার 50 নম্বর চণ্ডীঘোষ রোডের বন্দ্যোপাধ্যায় পরিবার, 5 ভাই এক ছাদের তলায়। 1935 সালে বাবা বাড়ি তৈরি করেছিলেন, 1995 সালে ভাইয়েরা পাশেই নতুন বাড়ি তৈরি করেন। 5 ভাই আজও একসঙ্গে, এক ঠিকানা, এক পরিবার। সম্পর্কের বাঁধন এতটুকুও শিথিল হয়নি। একসঙ্গে বাজার, জমিয়ে আড্ডা। একাকিত্বের এখানে কোনো জায়গা নেই, সবার পাশে সবাই। এর আগে তো একদম কথা বলা লোকই বলতে গেলে ছিল না, আর এখানে মানে কন্টিনিউয়াস কথাবার্তা, মজা, গল্প, আড্ডা। এরপরে মানে টাইমটা কিভাবে চলে যেত বোঝাই যেত না। এখন আমাদের এমন অভ্যেস হয়ে গেছে না, মানে কোনো প্রবলেম যদি কিছু আসে সবাই মিলে ডিসকাস করে সেটা ঠিক করা হয় যে কি করা যাবে আর কি। ছোট বড় মিলে আনন্দের সংসার, বড়রাও খুশি, ছোটরাও আনন্দে। স্কুলে যা দেখেছি অলমোস্ট সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করে, তো আমার এই বড় হওয়ার এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি আলাদা। ওদের যখন করি না রেট, ওরা সব অবাক হয়ে যায় যে আমি কীভাবে এত দাদা দিদির হেল্প পেয়েছি। বহু সংসারই ভেঙে যায় কারণ একসঙ্গে নাকি মানানো যায় না, কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবার মানিয়ে চলার মধ্যে এক অন্য তৃপ্তি খুঁজে পেয়েছে। জয়েন্ট ফ্যামিলি কালচারটা থাকা যে কি ইম্পর্টেন্ট, এর একটা মাত্র জিনিস সামান্য স্যাক্রিফাইস, আদারওয়াইজ 99% হচ্ছে মজা। বড় পরিবার আজ কার্যত ইতিহাস, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তিও ঘটে। আর নিঃসঙ্গ একাকী দাস দম্পতির মতো মর্মান্তিক পরিণতি এড়াতে আগামী দিনে বন্দ্যোপাধ্যায় পরিবারের একান্নবর্তী মডেলই কি ফিরে আসবে? সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। প্রদীপবাবু, আপনারা যখন, এটা তো কোনো সুরক্ষার মডেল হিসেবে একসঙ্গে নেই আপনারা, কিন্তু আমি বলছি যে সাধারণভাবে কি হয় যে বাড়িতে জায়গা কম হয়, একাধিক ভাই বোন হলে জায়গার কারণে তারা অন্য জায়গায় চলে যান। আপনারা জায়গার কারণে সব ভাইরা মিলে একটা বাড়ি তৈরি করে ফেললেন। আচ্ছা, এই ভাবনাটা কোত্থেকে এলো? অ্যাকচুয়ালি দেখো সুমন, এই বাড়িটা হওয়ার আগে আমাদের ছিল একটাই বাড়ি, যেটা 6 রুমস, কিন্তু আমরা সবাই মিলে থাকতাম, দুটো খাট, মাঝখানের জায়গাতে আমরা সব শুতাম ভাই বোনরা, and we used to enjoy like anything। আমাদের মনে হতো এটাই লাইফ,
একসাথে খাওয়া, একসাথে থাকা। কিন্তু যখন পরিবার বাড়ছে, বিয়ে হচ্ছে, নাতিরা আসছেন, সন্তান হচ্ছে, তখন তো আরেকটু স্পেসের প্রয়োজন হয়। তখনই আমার মা বললেন যে আরেকটা বাড়ি এখানে তোমরা ইমিডিয়েটলি করো। কিন্তু আমরাও করেছি স্যাক্রিফাইস, আমরা ওই একটা ঘরে মানে বিয়ের পরে আমরা থেকেছি, উই হ্যাভ এনজয়েড। এখন আমাদের অনেক হয়ে গেছে জায়গা, এখন লোক কম। আগে যেমন 40টা লোক হতো, এখন সেখানে লোক না। ওই জন্যই তো ঘটনা, মানে আমি বলছি যে আপনারা 5 ভাই বা 4 ভাই একসঙ্গে লেক মার্কেট বা গড়িয়াহাট বাজারে এলে এই যে ব্যানার্জি ব্রাদার্স কিংবদন্তির মতো হয়ে গেছে। মানে যদি হয়তো আমি একবার দিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসতেন বাড়ির ছেলেমেয়েদের, তাদের অসুবিধা হতো না, তারা কি মেনে নিতেন একটু চেষ্টা করে করে? এই যে আমার বউ, ওরা হচ্ছে 1 ভাই 1 বোন, পরের জেনারেশন যখন এসছে ওরা ফার্স্টে দেখলেন এত বড় ফ্যামিলি, কিন্তু এই জয়েন্ট ফ্যামিলিতে থাকার যে কি আনন্দ, সেই আনন্দটা যারা পেয়েছে দে উইল নট গো এগেন। আনন্দের পাশাপাশি আরেকটা যে নিরাপত্তা সাংঘাতিক। ফর এক্সাম্পল, আমরা যেমন কাজকর্ম করেছি, বিদেশে গেছি, আমরা কোনদিন ফিল করিনি যে আমার ছেলে মেয়ের কি হবে, বউয়ের কি হবে। দ্যাট সিকিউরিটি ওয়াজ অলওয়েজ দেয়ার। এতগুলো ভাই বোন বৌদি সবাই ইউজ টু টেক কেয়ার। এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে কোনো ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে একেবারে। আর ইভেন থেকে আরেকটা জিনিস এখানে করবো মেনশন, আমাদের যারা ওখানে কাজ করতেন তারা আমাদের দাদা ছিলেন, দিদি ছিলেন, তারা এক একজন কাজ করেছেন 40 বছর, এবং তারা ছিল আমাদের মানে গার্জিয়ান। এবং আমার এখনো আছে মনে, যেদিন করে মায়না পেতেন, আমার বাবা আমাদের মায়না দিত, আমাদের এত আনন্দ হতো যে আমরা 8 আনা করে পেতাম, তখন স্কুলে পড়ি। ওই ঠাকুর মশাই রঞ্জিত দা এসে আমাদের 8 আনা করে। কিন্তু আমি বলছি যে এখনো কি পান? তার কারণ এখন তো ডোমেস্টিক হেল্প মানে এত বড় সংসারে কাজ করতেই চাইবেন। এখনো তো নেই, তাও কয়েকজন আছি পার্ট টাইম, এখন তো আর ফুল টাইম পাওয়া যায় না, তো কাজের লোকের প্রবলেম খুব। কিন্তু এখনো যারা আছে তারা ঠিক আছে মোটামুটি। আর বাড়ির বউরা একটু কাজ করছে, যারা উপায় নেই, দে হ্যাভ টু টেক কেয়ার, আদারওয়াইজ দেয়ার ইজ নো। আমি অভিজিৎদার কাছে আসবো, একবার দ্রুত পরিমল বাবুর কাছে যাবো। পরিমল বাবু, আপনি একটা বৃদ্ধাবাসে শুধু থাকেন না, চালান, সেটা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। তো এরকম বহু ঘটনা যে সকাল থেকে আমাদের কাছে আসছিল যে আর কোনো সমস্যা নেই, বাড়িতে হয়তো একটা ডাকাতির ঘটনা হয়েছে বা নিরাপদ বোধ করছেন না, বৃদ্ধাবাসে যাচ্ছেন, মানে যে পারসেপশনটা আগে ছিল ছেলে মেয়ে একেবারে জোর করে পাঠিয়ে দিয়েছে, সেরকম নয়, তারা স্বেচ্ছায় আরও ভেঙে বললে স্ব ইচ্ছায় আসছেন। এইটা কত বড় ট্রেন্ড এখন? এটা এখন তো নিরাপত্তাটা বৃদ্ধাশ্রমে পাওয়া যেতে পারে, এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু ঢুকেছে। অন্য কোথাও কি হবে না জানি না, আমাদের এখানে যেটা আছে, আমাদের বৃদ্ধাশ্রমটা আজকে তো প্রায় 20 বছরের উপর হলো, এটা বৈরাগ নামে সপ্তদ্বীপে, মানে চিকিৎসার নিরাপত্তাটাও ইনক্লুড আছে। এবং এটা একটা মহিলা প্রতিষ্ঠান, এরা সোশ্যাল কাজ করার জন্য নেমেছিল, করে এরা বৃদ্ধাশ্রমের দিকে গেছে। এবং আরেকটা, এখন ডেলি আমার কাছ থেকে 14-15টা ফোন ডেলি আসে থাকবার জন্য, কিন্তু আমাদের ওখানে এখন কোনো জায়গা নেই। তাতে আমি বুঝতে পারছি যে আরও প্রয়োজন আছে, কেননা ছেলে আমার ওখানে অনেকেরই ছেলে আমেরিকায় আছে, হ্যাঁ, এবং ইন্ডিয়ার অন্যান্য জায়গায়ও আছে, কিন্তু তারা তো হাত পা ছেড়ে দিয়ে বসে আছে। এখানে তো তাদের আর কোনো প্রবলেম নেই। এখান থেকে বেরোতে গেলে খাতায় এন্ট্রি করে বেরোতে হবে, কেউ যদি দেখা করতে আসে আমাকে খাতায় এন্ট্রি করে ঢুকতে হবে, এই জিনিসগুলোকে দেখতে হবে। আমার যদি একদম খুলে দিই দরজাটা, সে যে এলো গেল মুক্ত, তার যদি রেকর্ড না থাকে তাহলে তো প্রবলেম। আমি দ্রুত একবার দেখবো যে এই শহরে একাধিক বৃদ্ধাবাসে ইনফ্যাক্ট অনেকে বলছেন যে যোগান যত তার থেকে চাহিদা বেশি, এবং যারা আসছেন তারা বাধ্য হয়ে সবাই আসছেন তা নয়, স্বেচ্ছায় স্ব ইচ্ছায় আসছেন। দেখুন, বৃদ্ধাশ্রম আগে শব্দটা শুনলেই মনে হতো সংসারে অবহেলিতদের ঠিকানা। ছেলে বউয়ের হাই সোসাইটি ফ্ল্যাটে যাদের জায়গা হয় না, বা বিদেশে চাকুরিরত সন্তানদের কাছে যাদের ঠাঁই হয় না, তাদের একমাত্র আশ্রয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধাবাস সম্পর্কে এই ধ্যান ধারণাও ধীরে ধীরে বদলাচ্ছে। আজ যাদের ছেলে কিংবা মেয়ে ভিন রাজ্যে কিংবা ভিন দেশে থাকেন, তাদের অনেকেই স্বেচ্ছায় ঠিকানা হিসেবে বেছে নেন অত্যাধুনিক ঝাঁ চকচকে বৃদ্ধাবাস বা প্রবীণালয়কে। কারণ একা থাকলে ঝুঁকি আছে, অনেকে থাকলে কম। যেমন একদা কলকাতা হাইকোর্টের কর্মী জয়তী চট্টোপাধ্যায়, এখন তার ঠিকানা বৃদ্ধাবাস। আমরা যে কোনো সামাজিক কাজের সাথে সাংস্কৃতিক এবং সংস্কৃতির মধ্যে দিয়েও আমাদের ব্রেনটাকে ওয়াশ করা হচ্ছে। আমরা এটাই চাই যে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে বোধ, আমাদের যে মানে উন্মেষ হয়েছে চেতনার,
সেটুকুনি পরের প্রজন্মের হাতে তুলে দিতে। একই কথা গীতা নায়েক বা কমলা দাসেরও। তাদের বক্তব্য, বৃদ্ধাবাসে স্বাধীনতা আছে, নিরাপত্তাও। একাকিত্ব তো অনেকটাই হয় যে আমরা ফিল করি না, যেহেতু এক ঘরে আমরা এতগুলো লোক, তারপরে একটা বাড়ির ভেতরে আমরা এতগুলো লোক, সেটা থেকে অনেকটাই ভালো। বৃদ্ধাবাস বলতে মনে হয় একটা দুঃখ দুঃখ ভাব আসে, কিন্তু এটা সেখানে দুঃখ বলতে তো কি সেটা জানিই না, বরং অনেক বেশি, বাড়ির থেকে অনেক বেশি আনন্দে আছে। ইসকোর প্রাক্তন চাকুরে বিমল দাশগুপ্তও এখন একা। ছেলে ক্যালিফোর্নিয়ায় থাকে, এই বয়সে আর বিদেশ ভিমুইয়ে না গিয়ে সানন্দে বেছে নিয়েছেন বৃদ্ধাবাস। এই যে একসঙ্গে আছি, আমরা একটা ফ্যামিলি মেম্বার হিসাবে মনে হয়। সত্যি কথা বলতে কি আমরা খুব ভালো আছি, প্রত্যেকের সাথে প্রত্যেকের টার্মস খুব সুন্দর। মেয়ের বিয়ে এবং ছেলে বিদেশে চলে যাওয়ার পর একেবারে একা হয়ে পড়েছিলেন ৮০ পেরোনো দুলিচাঁদ পোদ্দার ও সুশীলা পোদ্দার। দুজনেই অসুস্থ, কে কার দেখভাল করবেন, তাই ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন শহরের একটি বৃদ্ধাবাসকে। এখন দুজনেই দিব্যি আছেন। সকালে যোগব্যায়াম, সারাদিন গল্পগুজব, বই পড়ার মধ্যে দিয়ে দিনটা বেশ কাটে। কেউ কেউ তো এখানে বসেই নিজের ভালো লাগাগুলো নিয়ে নতুন করে নাড়াচড়া শুরু করেছেন। তাই কারো ঘরে পুরনো ডাক টিকিটের সমাহার, তো কারো ঘরে মিউজিক সিস্টেম। আমরা কিছু ৬০ জন বৃদ্ধ বৃদ্ধাকে আজকে আমরা প্রপার সিকিউরিটি সেফটি ফার্স্ট, ফুডিং লজিং সেকেন্ড, অ্যান্ড থার্ড ইজ লাইক মাইন্ডেড পিপল উইথ এ প্রপার মেডিটেশন। সপরিবারে থাকার মজাটাই আলাদা, কিন্তু অনেক সময় নানান কারণে ছেলে মেয়ে দূরে থাকায় তা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে ঝুঁকির চেয়ে অনেকের কাছে নিরাপদ আশ্রয়ই ভালো। সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমি আবার পুলিশের অংশে এবং বিশ্বাসভঙ্গের অংশে আসতে চাইব, তার কারণ একাধিক ঘটনা এই শহরে একেবারে সাম্প্রতিক অতীতে যেগুলো আমাদের সামনে এসেছে, ভরসা করে বিশ্বাস করে কারুর ওপর সম্পূর্ণটা নির্ভর করেছেন এবং তারপর শেষ পর্যন্ত প্রত্যাঘাত, এবং সেই প্রত্যাঘাত প্রায় বেশিরভাগ ক্ষেত্রে নিদারুণ পরিণতি রেখে এনেছে। দেখুন, দীর্ঘদিনের পরিচিত হঠাৎই হয়ে ওঠে আততায়ী, নিমেষে চলে যায় প্রাণ। এ যেন ঘরের মধ্যেই শত্রু। অতীতে কিংবা সাম্প্রতিক কালে এই শহরে ভিন রাজ্যে নানা সময় প্রতিবেশী, পরিচারক, পরিচারিকা কিংবা নিরাপত্তা রক্ষীদের হাতে খুন হতে হয়েছে গৃহকর্তা বা গৃহকর্ত্রীকে। ১৯৯০ সালে স্কুল ছাত্রী হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে আবাসনেরই নিরাপত্তা রক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপর দোষ প্রমাণিত হলে আদালতের নির্দেশে তার ফাঁসি হয়। ২০০৭ সালে বালিগঞ্জ সার্কুলার রোডে পরিচারকের হাতে খুন হন রবীন্দ্র কৌর লুথরা। ২০০৮-এর ১৮ ডিসেম্বর ফুলবাগানে প্রতিবেশীর হাতে খুন হন নমিতা গুহ। ওই বছরেরই ১৬ মার্চ পরিচারিকার হাতে খুন হন গড়িয়াহাটের বাসিন্দা উষা চোখানি। ২০১২ সালে মুম্বাইয়ের বাসিন্দা পল্লবী পুরকায়স্থকে খুন করে তারই আবাসনের নিরাপত্তা রক্ষী। ২০১২ সালেই শান্তিনিকেতনের বাসিন্দা রেণু সরকার খুনের ঘটনাতেও গ্রেফতার করা হয় বাড়ির নিরাপত্তা রক্ষীকে। ২০১৩ সালের জুলাই মাসে কসবায় ফ্ল্যাটে খুন হন সুলোচনা চারি নামে একাকী বৃদ্ধা। ২০১৫-এ লেক থানা এলাকায় এক বৃদ্ধাকে খুনের অভিযোগ ওঠে প্রাক্তন পরিচারকের বিরুদ্ধে। কিন্তু একজন পরিচিত হঠাৎ কেন আততায়ী হয়ে ওঠে? পুরনো কথা অর্থম অনর্থম, যেটা পাইকপাড়ায় আজকে ঘটেছে সেটা তো প্র্যাকটিক্যালি পয়সার জন্য। নর্মালি যেটা দেখা যায় যে খুন হয়েছে এবং যে খুন করেছে তাদের মধ্যে একটা বিশ্বাসের একটা রিলেশনশিপ থাকে। সেই কারণেই কিন্তু এই মোস্টলি, আমি বলবো না যে সব ক্ষেত্রে, কিন্তু মোস্টলি দেখা যায় যে একে অন্যকে চিনত। সবার মনে একটাই প্রশ্ন, কাকে বিশ্বাস করব? নিজের ছায়াকেও আর বিশ্বাস করবে না মানুষ, কাউকেই বিশ্বাস করা যায় না। একটা পরিচিত রিক্সা যেতেও আমি ভয় পাচ্ছি, আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছিল না। বলে যে কালকে পুজোর জগন্নাথ বাবা জগন্নাথই রক্ষা করবে, তার নাম করেই বেরোচ্ছি, তার নাম করেই ঘরে ঢুকবো। দাস দম্পতি খুনের ঘটনায় প্রাক্তন পরিচারিকা পূর্ণিমার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। যে পূর্ণিমা বড় হয়েছিলেন দাস দম্পতির কাছেই, তার বিয়েও দিয়েছিলেন প্রাণগোবিন্দ এবং রেণুকা দাস। রিক্সাও কিনে দিয়েছিলেন পূর্ণিমার স্বামী বাপ্পাকে। কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধ দম্পতির খুনে গ্রেফতার সেই পরিচিত বাপ্পাই। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। অভিতবাবু, এমন কোনো সিকিউরিটি সিস্টেম কি আদৌ পৃথিবীতে সম্ভব যেটাই বিশ্বাসকে ভাঙতে দেবে না, যেটা ভরসাকে চুরমার হতে দেবে না? মানে আমি বলছি, মানে সমস্যাগুলো কিন্তু একেবারে আসছে সেই মূল্যবোধটা ভাঙছে বলে। আসলে এগুলো গড়ে ওঠে তো একসঙ্গে বসবাসের সঙ্গে, সেটা যত কমে যাবে তত এটা বেড়ে যাবে। তবে আমি ইঙ্গিত, একটা পজিটিভ ইঙ্গিত দেখতে পাচ্ছি আপনার। আমাদের পরিবারটা জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সেখানে
আমি এই কথায় পরে আসছি। শুধু যে এই যে পরিচারিকা ব্যাপার কিন্তু নয়। আমি জানতাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন, সত্য আমাদের থেকে অনেক সিনিয়র। তিনি একা হয়ে গেলেন সল্ট লেকের ফ্ল্যাটে। তখন তিনি অত বড় ফ্ল্যাট নিয়ে কি করবেন? হি ইনভাইটেড স্টুডেন্ট, তারা দম্পতি, তোমরা আমার সঙ্গে থাকতে পারো, থাকলো। তারপরে তারা করলো কি, ওকেই বার করে দিল এবং রাস্তায় নেমে ওকে থাকতে হয়েছে। আলটিমেটলি স্টেটসম্যান টুক ইট আপ এন্ড ফ্ল্যাশড ইট। গন্ডগোলটা হচ্ছে নিরাপত্তাহীনতা। ওই আবার উল্টো দিকে আপনি যে রক্তের সম্পর্ককে সবসময় ক্লিন চিট দেবেন তাও না। কলকাতা হাইকোর্টে গত 6 মাসের কেস দেখুন, ছেলে কিংবা মেয়ে বাবা মাকে রাস্তায় বের করে দিয়েছে। কোন দিকে যাবে? এটা রক্ত বা ওই ধরনের নিরাপত্তাহীনতা ওই জায়গায় যে যাকে আমি বিশ্বাস করি, আপন করে নিচ্ছি, সেইখানে এই মডেলের ক্ষেত্রে ভবিষ্যৎ যে একেবারে নেই। আমি এবার পারিবারিক গল্প বলি। আমার একটি নাতি আছে, দুটি। একটি আমার দাদার ছেলের ছেলে, সে আমেরিকায় থাকে এইটুকু, আর আমার মেয়ের ছেলে তারা থাকে সল্ট লেকে, মেয়ে থাকে। তার মুখের বুলি হচ্ছে, সে এখন ক্লাস 4। বুঝেছো, জয়েন্ট ফ্যামিলিতেই ভালো। আসলে হি ফিলস লোনলি। এখন তো ভাই তার নিজের বোনকে পায় না, বোন তার নিজের ভাইকে পায় না। থাকি না ওখানে, বা আমার স্ত্রী কেন ওখানে থাকে না, এরকম সবাই কেন একসঙ্গে থাকে না, এইটা কিন্তু তার রোজকার বুলি হয়ে দাঁড়িয়েছে। আমি জাস্ট একটা জায়গা একটু বিশ্বাসের সাথে কিন্তু ক্ষমতায়নের একটা জায়গা চলে আসছে সুমন। কারণ এই যে গল্পটা এক্ষুনি আপনি বলেন অভিজিৎ দা, যে মুহূর্তে যে দুজন মানুষ বিশ্বাসের সম্পর্কে আছে, তাদের মধ্যে একজন ক্ষমতা স্তরে নিচে, ক্ষমতা স্তরে আরেকজন উপরে, তখনই কিন্তু সুযোগ সন্ধানের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে আয়া সেন্টারগুলো, অনেক আয়া সেন্টার আছে, তাদের রেজিস্টার্ড নয় কোনো কিছু, একেবারে সেইভাবে ঠিকানা সংরক্ষণ অবধি হচ্ছে না। এইখানেই পুলিশের ভূমিকা আছে। আমি দ্রুত একবার সন্ধিদার কাছে যাওয়ার আগে দেখব যে পুলিশের তরফ থেকে নিঃসন্দেহে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রয়োজন যতটুকু সেই তুলনায় উদ্যোগ কতটুকু দেখুন। বিশেষজ্ঞরা বলে থাকেন যে কোনো আততায়ীর কাছেই হামলার জন্য সবথেকে সফট টার্গেট বয়স্করা, কারণ সেখানে প্রতিরোধের সম্ভাবনা প্রায় শূন্য। পাইকপাড়ায় জোড়া খুনের ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে অসংখ্য একাকী বৃদ্ধ বৃদ্ধার মনে, যেমন বাঁশদ্রোণীর বাসিন্দা অনিতা মুখোপাধ্যায়। আজ টিভি খারাপ হচ্ছে, কাল ফ্রিজ খারাপ হচ্ছে, কেবলের লোক চাই, তাদের জন্য লোকজন ডাকতেই হচ্ছে। আর সমস্ত লোকজন তো এমনি তো মনে হচ্ছে চেনাশোনা আমার সবই, কিন্তু তারা যে কখনো কিছু করবে না সেটা তো কিছু বলতে পারছে না। লেকভিউ রোডের বাসিন্দা প্রৌঢ় দিলীপ বন্দ্যোপাধ্যায়েরও একই অবস্থা। স্ত্রী মারা গিয়েছেন কয়েক বছর আগে। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন একা মানুষটি। খুব জানা লোক আসে, সিকিউরিটিও আটকাবে না, তো ভেতরে এসে সে যদি করে হি ওয়ার্কস আউট, তাহলে এর রেমেডি কে? তো আই ডোন্ট ফাইন্ড এনি রেমেডি। নিরাপত্তার জন্য বয়সের ভারে নুবজয়ী মানুষগুলোর একমাত্র ভরসা তাই পুলিশ ও প্রশাসন। কিন্তু অনেকে বলছেন পুলিশ বাঁচাবে এই আশায় বসে থাকাটা যে আদতে কতটা বোকামি, সেটা বোধহয় আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাইকপাড়ার ঘটনা। ইন্দ্রলোক আবাসনের আবাসিক সমিতির প্রাক্তন সম্পাদকের দাবি, তিনি অন্তত কখনো পুলিশকে এখানে আসতে দেখেননি। পুলিশের তরফ থেকে এখানে কোনোদিন এসে আপনাদের এখানে কারা প্রবীণ রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করা জানায়? আমার জানা নেই, এটা আমার জানা নেই ওরা এসে এই ধরনের করেছে। বয়স্কদের জন্য বছর 7 আগে কলকাতা পুলিশ প্রণাম নামে একটি প্রকল্প চালু করেছিল বটে, কিন্তু তার প্রচারের এমন দুরবস্থা যে বহু মানুষই সেই প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল নন। বহু বৃদ্ধ বৃদ্ধারই বক্তব্য, তারা কি করে পুলিশের কাছে যাবেন? পুলিশেরই তো উচিত তাদের সাহায্যের জন্য এগিয়ে আসা। দেখুন, আমি তো একাই থাকি, আমার এসব কে করে দেবে? পুলিশ বলছে বাড়ির লোকেদের, মানে যারা থাকেন তাদের যোগাযোগ করতে হবে। তো তারা যে অথর্ব একটা মানুষ, বা তারা যে চলাফেরা করতে পারেন না, তারা যে একলা থাকেন, তাদের পক্ষে কি সম্ভব এটা করা? পুলিশ বারবার পরিচারক পরিচারিকা সম্পর্কে স্থানীয় থানায় তথ্য দিতে বলে, কিন্তু বহু বয়স্ক মানুষেরই বক্তব্য, অনেক সময় তাদের উপর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে দেখলে গোসা হয় পরিচারকদের। যে আমার এখানে প্রায় 20 বছর কাজ করছে, হ্যাঁ, তার কাছে ফটো নিয়ে সে বলে আমি কাজ করবো না, মানে স্যান্ডউইচ বিটুইন হার থ্রেট অ্যান্ড দি ইনসিকিউরিটি।
একের পর এক ঘটনার প্রেক্ষিতে পুলিশও বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছে। যেমন পরিচারকদের সামনে কখনো নিজের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করবেন না, কোথায় গয়নাগাটি আছে তাও বলবেন না, বাড়ি ও আলমারির চাবি কোথায় থাকে তা সবসময় পরিচারকের দৃষ্টি এড়িয়ে রাখা উচিত। ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো তথ্য যাতে পরিচারক জানতে না পারে। সতর্কতা সচেতনতা তো অবশ্যই জরুরি, কিন্তু শুধুই পরামর্শ কিংবা নামকা ওয়াস্তে প্রকল্প চালু করেই কি নিজেদের দায় ঝাড়তে পারে পুলিশ? প্রশ্ন অনেকেরই মনে। রাজর্ষি দত্তগুপ্ত ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। সন্দীপদা, পুলিশের, কলকাতা পুলিশের একাধিক প্রকল্পের প্রচুর প্রচার আছে, আড়ম্বর আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় আপনি নিশ্চয়ই মানবেন অত্যন্ত কম। নিশ্চয়ই কম, বুঝতে পারি, কারণ পুলিশ যে সিস্টেমে প্রণাম এই যে যেটা শুরু করেছে এটা খুবই সাধু, ধন্যবাদ, কিন্তু ছড়াতে হবে। এতদিন কাল আমার মনে আছে কয়েকদিন থেকে আমি খবর কাগজে পড়লাম যোধপুর পার্কে একটি হোমগার্ড, সেই ছেলেটি প্রণামের অংশ কাজ করতো, সমস্ত বাড়িতে কেমন আছেন, মাসিমা ভালো আছেন, দিদিরা ভালো আছেন, সে হঠাৎ মারা যায়। তাকে এতই সবাই ভালোবাসতেন, ওইভাবে নিয়মিত খবর নেওয়া তার পরিবারের জন্য তারাই সব মিলে এসে করলেন। এইটা কিন্তু যেটা শ্রী মিত্র বললেন, একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা সাম্মানিক তাদের দিয়ে পুলিশের এই পুলিশ এবং সমাজ কল্যাণ দপ্তরের এদের ওই সমন্বয় করে এটা করা খুবই সম্ভব। অর্থাৎ পুলিশিং এর সঙ্গে টাইপ অফ সোশ্যাল নেটওয়ার্কিং দরকার, তাহলে ওই তাদের চিকিৎসা, বিশেষ করে নিরাপত্তা, চিকিৎসা, একাকিত্ব বা যেমন ট্যাক্সটা জমা দেওয়া, ওটা জমা দেওয়া ভয়ঙ্কর সমস্যা। এইটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ার জায়গাটা একটু চিন্তা করে এতদিনের প্রোগ্রামে করার অভিজ্ঞতা যেখানে যেখানে দুর্বলতা আছে কাটিয়ে উঠে এটা কিন্তু ওই সমন্বয় করে খুবই সম্ভব। আমার আশা ভবিষ্যতে হবে। একেবারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছিলাম খুব স্বল্প পরিসরে শুধু একটা খুনের ঘটনা, তার তদন্ত, অপরাধ, এর বাইরে বেরিয়ে সমাজ কাঠামোতে একটা আলো ফেলার চেষ্টা এবং একটা সুরাহা খোঁজার চেষ্টা। জানি না 1 ঘন্টার সীমিত পরিসরে কতটা পারা গেল, কিন্তু আমরা সবাই চাইবো যে আমাদের বয়স্ক সহনাগরিকরা তারা একটু ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন আমাদের এই শহরে, আমাদের এই রাজ্যে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সপ্তাহান্ত ভালো কাটুক এবং ঈদ এবং রথযাত্রার অগ্রিম অভিনন্দন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং সিকম স্কিল ইউনিভার্সিটি অ্যান্ড সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ।